and gentlemen, যারা আছেন এখন আমি জানি ইটস ভেরি লেট বাট ইটস ওকে। আজকের যে সাবজেক্টটা সেটা হলো ভারত, ইন্ডিয়া। বাংলাদেশের মানুষের কাছে যে এক আতঙ্কের নাম, বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, যদি বলি প্রগতি বা সবকিছু প্রবৃদ্ধি, যে কান্ট্রিটা বা যে দেশের কনস্পাইরেসি বা ষড়যন্ত্রের কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে, সেই ভারতকে নিয়ে সাবজেক্ট। ভেরি ইন্টারেস্টিং কান্ট্রি, দ্যাট ডিপ্লোম্যাটিক পলিসি। এশিয়ার বা পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার হওয়ার দৌড়ে ভারত চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত, প্রত্যেকটা সেক্টর মানে এরিয়া থেকে। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করলেন। সেই ভারত যাদের ধ্যানে জ্ঞানে স্বপ্নে জাগরণে বাংলাদেশ এই মুহূর্তে, সেই ভারতকে নিয়ে সাবজেক্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে ট্যারিফ আরোপ বা আপনার বিজনেস ট্যারিফ প্রোডাক্ট যেগুলো ভারত রপ্তানি করবে, আমি যদি আপনার প্লেন ভাষায় বলি যে ট্যারিফ আপনার আরোপ করার ঘোষণা দিয়েছেন ভারতের উপরে। তো প্রশ্ন হলো যে ভারতের সাথে ট্রাম্পের আগের সেই মানে আপনার 5 বছর আগের সেই মধুর সম্পর্কের কি বাটা পড়েছে কিনা, এটা এখনো বলা যাচ্ছে না। তবে he could be a friend or could be a foe right now for India. There are many reasons, ladies and gentlemen. One of the reasons is BRICS. সেকেন্ড থিং হলো যুক্তরাষ্ট্রের প্রচন্ড ভারত বিরোধী অবস্থান, তাদের আগ্রাসী মনোভাবের কারণে, পার্টিকুলারলি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সম্পর্কের চরম অবনতি, যা স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে পেন্টাগন থেকে শুরু করে প্রত্যেকটা দেশের আপনার সিস্টেমের মেমোতে ভারতের নাম উল্লেখ আছে। এবং সর্বোপরি খালিস্তানপন্থী নেতাকে হত্যার সাথে জড়িত থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এই ইনভলভমেন্টটাকে আরো কঠোর করে দিয়েছে, বিশেষ করে কানাডার সাথে এবং আপনার যুক্তরাষ্ট্রের সাথে। আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই 4-5 বছর আগের যে মধুর সম্পর্ক ছিল, হানিমুন আপনার স্টাইলের সম্পর্ক, সেটাতে চরমভাবে বাটা পড়েছে। তার প্রথম জিনিসটি আমরা বুঝতে পারলাম কিভাবে বাটা পড়েছে, কারণ যখন নরেন্দ্র মোদীকে ইনভাইট করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটা অনেকে কল্পনা করেছিলেন বা মনে করেছিলেন যে প্রেসিডেন্ট আপনার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উইল বি ইনভাইটেড বাই প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প, বাট হি ডিডন্ট। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে পরিস্থিতিটা সত্যিকার অর্থেই উনি জেলেনস্কিকে ইনভাইট করেছিলেন, বাট আপনার নরেন্দ্র মোদীকে করে নাই। কারণ ভারতীয়রা অপেক্ষা করেছিলেন যে নরেন্দ্র মোদীকে আপনার ইনভাইট করবেন এবং তারা সারা পৃথিবীকে দেখাবে যে ভারতের আসলে আপনার কতটা সুপার পাওয়ার এবং কতটা কাছের আমেরিকা। গতকালকেও ভারতকে নিয়ে কথা বলতে গেলে বলেছিলাম যে যদি আমেরিকা এই মুহূর্তে কোনোভাবে ভারতকে সাইড না দেয়, তাহলে পৃথিবীর বড় দেশ হিসাবে এই মুহূর্তে সামরিক শক্তিধর হিসাবে সবচেয়ে বন্ধুহীন রাষ্ট্র হলো ভারত এই মুহূর্তে। সেটা সুস্পষ্ট, কারণ তাদের অনেক বন্ধু তারা মধ্যপ্রাচ্যে ফেক ফ্রেন্ডস তৈরি করেছিল। নাও দে আন্ডারস্টুড দ্যাট এন্ড দেন বিকাম ওয়ান কাইন্ড অফ আনফ্রেন্ডলি নেশন। আমি টু ইন্ডিয়া, মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলো যেগুলো আছে তাদের কথা আমি বলছি, কারণ বিগত 10 বছর আগে যে আন্তরিকতা মধ্যপ্রাচ্যের দেশের সাথে ছিল তার সম্পূর্ণ বাটা পড়েছে বর্তমানে আপনার ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সাথে। আনডাউটলি উই ক্যান টেল ইউ দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাঁ, বাট ইসরায়েলের সাথে সম্পর্কটা যে খুব ভালো তা বলা যাবে না, তবে একটা শত্রু আমার বন্ধু এই শর্তে সম্পর্কটা এখনো হয়তোবা আছে। কেননা রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্কেও বজায় রাখার কারণে আপনার নরেন্দ্র মোদী গভর্নমেন্টের এই সম্পর্কে, এবং বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধে তারা মনে করেন যে কয়েকটা দেশ অক্সিজেন দিয়ে রাশিয়ান অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল, তার মধ্যে ভারত এবং চীন অন্যতম। দুইটা শত্রু দেশ পারস্পরিকভাবে তারপর তারা বাঁচিয়ে রেখেছিল। সুতরাং ভারত খড়গের ভিতরে পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। আবার বলি, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার নিজেদের বা আমেরিকানিজম বা আমেরিকান স্বার্থের বাইরে একটা স্বার্থ শেয়ার কখনোই দেখবেন না উনি, সেটা সুস্পষ্টভাবে উনি বলছেন। সো এখন উনি চায়নার উপরে, আমি বলছিলাম আপনারা যারা আমার নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন, আমি বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরে সবচেয়ে আনপ্রেডিক্টেবল যে সমস্যা পড়বে যে দেশগুলা আমরা বলা যাচ্ছে না, তার মধ্যে অন্যতম হলো প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে প্যালেস্টাইনিয়ানরা মার খেতে পারে, ইরান বিপদগ্রস্ত হতে পারে এবং চীন
ক্ষতিগ্রস্ত হতে পারে, লাভবান যারা হবেন তারা হচ্ছেন নাম্বার 1 রাশিয়া। মাসুম ভাই, ব্রো ট্রাম্প আর দ্য বস। হ্যাঁ, আচ্ছা, তো এখানে বলে রাখি যে ট্রাম্পের থ্যাংক ইউ সো মাচ। বলে রাখি যে আরো একটা ঘটনা ঘটেছে, যারা প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে একটা আপনার কি বলে এটাকে, একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন। সেটা হচ্ছে যে যারা ওই যে বিয়ে করে, আপনারা জানেন যে আমেরিকাতে যদি আপনার বিয়ে ভাঙ্গে তাহলে স্বামী স্ত্রীর তাদের একে অপরের সম্পত্তির প্রতি 50% হচ্ছে তাদের অধিকার। অর্থাৎ আমার যদি সম্পত্তি থাকে বা আপনার যদি থাকে, আপনি ডিভোর্স হন, ইফ ইউ গেট ডিভোর্স দেন ইউর ওয়াইফ ক্যান টেক 50% অফ ইউর প্রপার্টি, আই মিন অ্যাজ হার ওন। সো ডিভোর্সের পরে ওইটা উনি চেঞ্জ করে ফেলছেন, 10% নিতে পারবেন এখন। কেন যে মহিলাদের উপর ক্যাপ্টেন প্রেসিডেন্ট ট্রাম্প, এটা আমি অন্ততকে জানি, তবে এটাই হলো সবচেয়ে বাস্তবতা। এবং উনি মনে হচ্ছে যে যারা ডিভোর্স মানে ব্যবসা করেন, উনি বলছেন এদের উপরে খুবই ক্যাপছেন। ইভেন চাইল্ড সাপোর্টের ক্ষেত্রে বলছেন যদি বাবা চাইল্ড সাপোর্ট দিয়ে থাকেন তাহলে ট্যাক্স রিটার্নে ওই সন্তান ওই বাবা ওনাকে ক্লেম করবেন, মা নয়, বিকজ হি সাপোর্টস the kids or whatever. So I don't know why he is very like, ওই যে আমাদের দেশে যারা বিয়ে ব্যবসা করেন বা আজকে একটা কালকে একটা পরশুদিন একটা এমন মহিলা আছে যারা বিয়ে ব্যবসা করে, মানে ধরেন 3-4টা বিয়ে করলো, ভালো ভালো মানুষ দেখে, একটা পর্যায়ে আর জীবনে কিছু করতে হয় না, ওই ডিভোর্সের অংশ যেগুলো আনবে স্বামীদের কাছ থেকে মোর দেন এনাফ ফর দেম ফর দেয়ার এন্টায়ার লাইফ। সো এটা নিয়ে খুবই খেপেছেন এবং এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন। দ্যাটস ওয়াট কাবিন না, খালি কাবিন না, কাবিনের বাহিরও আরেকটা আছে আমেরিকাতে। এনি প্রপার্টি ইউ হ্যাভ ইউ ওন, your wife can claim it. I mean, at least 50%, that's how it is. So, এটা আমি বললাম, এটা আমার সাবজেক্ট না, অন্য সময় এই বিষয় নিয়ে স্মার্টদার কাবিন। সো আমি আচ্ছা, তো ভারতের উপর খেপেছেন ডোনাল্ড ট্রাম্প। আমি মনে করেছিলাম যে সম্পর্ক, কারণ কি দেখেন, গত 2 দিন আগে উনি ভারতকে উল্লেখ করেছেন যে ভারতকে উনি মনে করেন যে আপনার ট্যারিফ অ্যাবিউজার। উনি বলছেন ইন্ডিয়া ইজ এ ট্যারিফ অ্যাবিউজার, অর্থাৎ তারা ব্যবসার অবৈধ সুবিধা নিয়ে থাকে আমেরিকার কাছ থেকে, নিয়ে তারা বড় বড় কথা বলে। এই কথাটা উনি বলছেন। আমি আপনাদেরকে এই ক্লিপটা মানে বাজিয়ে শোনাতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প ইন্ডিয়া এবং চীনের কথা বারবার বলছেন। এর মানে হচ্ছে কি, কোনোভাবেই ইন্ডিয়া সার পাচ্ছে না ওই জায়গা থেকে, অর্থাৎ তাদের ডিপ্লোমেসিটা প্রত্যেকটা জায়গাতে মানে ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে, এটা কিন্তু সুস্পষ্ট। আমেরিকাতে মনে রাখবেন, আমেরিকা ছাড়া আপনার কিসের এই ইন্ডিয়ার কোনো বন্ধু এই পৃথিবীতে নাই। কারণ একটা দেশ দেখাতে পারবেন না, আমি এটা বারবার বলছি আপনাকে, যে মানে ভারতের প্রকৃত বন্ধু যারা তাদের সাথে সত্যিকার অর্থে যে একটা গুড রিলেশনশিপ আছে, নট আ সিঙ্গেল কান্ট্রি এক্সিস্টেড আই মিন অন দিস পয়েন্ট রাইট নাও। সো আমেরিকাকে ইউজ করে তারা অনেকগুলো জিনিস চেষ্টা করে, কারো বিরুদ্ধে করতে পারবে না, শুধু বাংলাদেশের বিরুদ্ধে তারা করার চেষ্টা করবে। আমি এখনো মনে করি কিছুটা হলে কোনো ক্ষেত্রে যদি পারতে পারে। মনে রাখবেন, আমি কিন্তু বারবার বলছি, কারণ আই নো দেয়ার আর সাম ল। আচ্ছা, ঠিক আছে, চলে আসছেন। আমি আপনাদেরকে ক্লিপটা বাজিয়ে শোনাই উনি আসলে কি বলছেন। উনি যে কনস্টিটিউশনাল ইনস্টিটিউটে যে বক্তব্য রেখেছেন, সেখানে উনি চীন, আপনি জানেন যে ট্যারিফের হুমকি দিয়ে কলম্বিয়াকে পায়ের নিচে এনে উনি পর্যবেসিত করেছেন। এই কলম্বিয়া বলছিল যে তারা তাদের অবৈধ লোক যারা আছেন আনডকুমেন্টেড 2টা ফ্লাইটস তারা নেয় নাই, তারা যে আপনার রিফিউজ টু গিভ দ্য পারমিশন টু ল্যান্ড ইন কলম্বিয়া বোগাটা এয়ারপোর্ট, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ কলম্বিয়া। কনসিকুয়েন্টলি উনি অনেকগুলো থ্রেট দিয়েছেন, যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কলম্বিয়া এই কারণে, পরে নিতে বাধ্য হয়েছে বিকজ অফ ট্যারিফের যখন হুমকি দিলেন উনি। তো ভারতের উপরে এটা একটা কারণ আছে। ডাইমেনশন ইন দিস রিগার্ড ইজ দ্যাট ভারত ব্রিক্সে যাচ্ছে। মনে রাখবেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার বিরুদ্ধে যায়, আমেরিকার ক্ষমতা খর্ব হয়, এমন কিছু করতে গেলে তারা আপনাকে ধরবেই, ওয়েদার ইউ লাইক অর ডিসলাইক ইট। এক্ষেত্রে ব্রিক্সে ভারতের যোগদান করা অন্যতম রাষ্ট্র হিসাবে আমেরিকানরা কোনোভাবেই এটাকে পছন্দ করে নেয়। দেয়ারফর কোনোভাবেই এই সম্পর্কটাকে আবার আপনার এই ক্ষেত্রে ভারত সার পাবে বলে আমার কাছে কোনোভাবেই। ডু সো মোদিস টুইস্ট অ্যাবাউট ট্রাম্প? নো, আই স দ্যাট। উনি বলছেন আপনার সম্পর্ক হয়েছে, উনি ফোন দিয়েছেন লেটেস্ট, ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে। সো এই সম্পর্কটা এদিক থেকে গড়াবে, এই বিষয়ে নাই। আমি আবার বলছি, there are some lobbying group they can lobby for India, বাট এই ক্ষেত্রে কোনোভাবেই যে সার পাবেন না তার একটা উৎকৃষ্ট, এবং ভারতীয়দের প্রতি চরম বিরক্ত আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি বিবেক রমার স্বামী। আপনি জানেন যে ডচ থেকে ওনাকে বাদ দেওয়া হয়েছে। আমি মনে করি এটা এক ধরনের মানে বিকজ অফ দ্য স্কিন মেবি ভারতীয় হিসাবে এটাকে প্রোফাইল করা হয়েছে, এবং ওনাকে যথেষ্ট পরিমাণে বেজ্জতি করা হয়েছে এই জায়গাতে, আপনার দিয়ে বের করে দেওয়া হয়েছে। ইলন মাস্ক কিন্তু ঠিকই রয়ে গেছেন, কিন্তু উনাকে, কারণ উনি HIV ভিসার জন্য ভারতীয়দের পক্ষে হয়ে কিছু বক্তব্য দিয়েছিলেন, এটা তারা পছন্দ করেন নাই। সো
উনি এই জায়গাতে কি বলেছেন, অর্থাৎ ভারতের প্রতি পলিসি কেউ ডিকটেট করতে পারবে না প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে, এটা অলমোস্ট কনফার্ম। টেক আ লুক এট দ্যাট, হোয়াট ডিড হি সে? Tremendous tariff maker, and India and Brazil and so many people that really mean us harm. They want to, well, they mean us harm, but they basically want to make their country good. Look at what others do. China's a tremendous tariff maker, and India and Brazil and so many countries. And so we're not going to let that happen any longer, because we're going to put America first. Always put America. That's it. We're not going to let it happen anymore. So he said that. He's not going to, support it, anymore. So he's going to stop it. So এর মানে কি? এর মানে হলো ইন্ডিয়াকে একটা পদ্ধতি নিতে হবে এখন। সেটা কি? সেটা হচ্ছে ইন্ডিয়ান এই প্রোডাক্টস যেগুলা আচ্ছা ট্যারিফ আসতেছে কনফার্ম। It's going to be a devastating consequence on Indian economy, because they, almost, $200 billion. Tara, they, I think it's a $200 billion, or I'm sorry, I forgot the. It's a $23 billion or something. They do business with India. Sorry, no, $50 billion. Tara paria, tara যুক্তরাষ্ট্রের সাথে ইন্ডিয়া তারা আপনার বিজনেস করে। সুতরাং এটা একটা সিরিয়াস অ্যান্ড কনসিকুয়েন্স আছে তাদের বিজনেসের উপরে। এই ক্ষেত্রে আপনার দেখেন ইন্ডিয়া তারা যে পদ্ধতিতে গেছে, তারা বাংলাদেশের মতো দেশের উপরে তারা করবো। বাংলাদেশ থেকে $17 billion বিজনেস করে ইন্ডিয়া, অথচ এই দেশটাকে তারা ধ্বংসের মানে দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো তারা করেছে। এবং এখন পর্যন্ত প্রতি মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ভারত। তারা যদি চাইতো ওটাকে $20 billion নিতে পারতো, তবে সম্পর্কটাকে ফেয়ার অ্যান্ড স্কোয়ার করে এবং গিভ অ্যান্ড টেক আমাদেরকে একটা ফেয়ার চান্স দিলে আমরাও কিন্তু এই কাজটা করতে পারতাম। আমরা যদি কমপক্ষে $3 to $4 billion আপনার প্রোডাক্ট আমরা রপ্তানি করতে পারি, এক্সপোর্ট করতে পারি ইনটু ইন্ডিয়া, এন্ড ইন রিটার্ন দে ক্যান ডু $20 billion, up to $20 billion ইনটু বাংলাদেশি মার্কেট, বাট দে ডিডন্ট ডু ইট। তারা 1.something I think $billion, 1 point টোটাল আমরা টেনে আমরা কোনোভাবে ইন্ডিয়াতে যে প্রোডাক্টগুলো তারা বাংলাদেশ থেকে নিতে পারে তাও তারা নেয় নাই, অথচ তারা বাংলাদেশে তারা রপ্তানি করেছে তার চেয়ে আপনার 10 গুণ বেশি। সো এই ক্ষেত্রে তাদের এই পলিসিগুলো যদি আমরা চেষ্টা করি, আমরা এখনো আপনার ইন্ডিয়া যদি সত্যিকার অর্থেই যদি তারা এগিয়ে আসতে পারতো ফ্রেন্ডলি নেশন হিসাবে, তারা গিভ অ্যান্ড টেক অ্যান্ড বায়োলেটারাল রিলেশনশিপে ট্রেড কুড অ্যাকচুয়ালি $15 billion versus $2 billion. Okay, $17 billion, শুনছি, that's fine. এটা সম্ভবত লেটেস্ট, তাহলে $15 billion versus $2 billion, it is actually under $2 billion, definitely 1 point something, I said that. So কল্পনা করেন আপনি যে 15 to 2 আমরা এটাকে মিনিমাম $5 billion নিতে পারি, এবং তারা যদি চায় তারা $20 billion নিলে কিছু না, কারণ আমাদের এই প্রোডাক্টগুলো আমরা কিনতে হয়, কিন্তু তারা যা চেষ্টা করেছিল তার পারে না, তার বিকল্প তারা অন্য আপনার ইট ডাজ ফ্লাকচুয়েট, বিকজ আমি সম্ভবত 2019-20 বা 20 দেখেছি সম্ভবত এই স্ট্যাটিস্টিক্স আমি দেখেছি। সো ইট ডাজ ফ্লাকচুয়েট অলমোস্ট এভরি ইয়ার। সো তারপরে মিনিমাম লাগছে গ্যারান্টিড $15 billion ইন্ডিয়া রপ্তানি করে বাংলাদেশে, দেখেন, এবং সেকেন্ড রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ তাদের কাছে। এই দেশের অর্থনীতিটাকে কুক্ষিগত করার জন্য তারা যা করা দরকার এগুলা, এতটা নেমখারাম একটা দেশ ভারত আমাদের বাংলাদেশের প্রতি, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, চলতে দেওয়া যায় না। সো উই নিড টু ওয়েক আপ। এবং আমাদের রাজনীতিবিদরা মনে রাখবেন একটা জায়গাতে দুটো জিনিস কখনোই ফিক্স করতে পারবেন না আপনারা। নাম্বার 1, আওয়ামী লীগকে সন্ত্রাস নির্ভর রাজনীতির বাহিরে আপনি আনতে পারবেন না, ভারতকে বাংলাদেশকে ভালোবাসাতে পারবেন না। এই দুটো জিনিসকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ইউ হ্যাভ টু ড্র এ কনক্লুশন দ্যাট দিস আর সার্টেইন, ইউ ক্যান চেঞ্জ, ইট ডাজন্ট ফ্লাকচুয়েট, দ্যাট টুডে ওয়ান থিং, অ্যানাদার নেক্সট ডে অ্যানাদার থিং। নাও এই দুটি সাইকোলজি বা আইডিওলজি টুয়ার্ডস বাংলাদেশ will never change, and they can't change themselves because they are genetically genetically built up like that in this way. So they would be always like a foe of Bangladesh. Indian policy. এটা তো আজকে আমরা সবকিছু আউটবার্স্ট হচ্ছে, সবকিছু আমরা দেখতে পেলাম যে 1971 পর থেকে তারা ষড়যন্ত্র লিপ্ত। তারা প্রত্যেক শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারতীয়রা, আপনি দেখেন। কিন্তু আমাদের আওয়ামী লীগের খুলাঙ্গার যারা এদেরকে যে ইতিহাস লিখিয়েছে, এটা করেছে জামাতের মানুষ, পাকিস্তানিরা। they never did it. এটা করেছে মূলত ভারতীয়রা। এটা একদম বাই বুক এবং আপনার প্রমাণ সহকারে আছে। আপনি কল্পনা করেন এদেশকে তারা কখনই পছন্দ করেনি আমাদের বাংলাদেশকে। যে চিরাচরিতভাবে জেনেটিকলি বিল্ট আপ as an enemy,
এই এনিমির সাথে আপনি সম্পর্ক উন্নতি করতে পারবেন, দে অলওয়েজ বাই টু ব্যাক। সো এই সিদ্ধান্ত নিতে হবে এবং আওয়ামী লীগ সুশাসন দিতে পারবে না, কারণ দুর্নীতি, লুটপাট, ষড়যন্ত্র, ফেসিজম, খুন খারাপি, গুম, এগুলো হচ্ছে আওয়ামী লীগের ক্যারেক্টারিস্টিক্স এর অন্যতম এলিমেন্টস। দে উইল নেভার গেট আউট অফ দিস, দে কান্ট গেট আউট অফ দিস বিকজ বাই বর্ন, জেনেটিক্যালি নট মডিফাইড, দে আর বিল্ট ইন জেনেটিক্যালি লাইক ইন দিস ওয়ে। সো এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের রাজনীতিবিদরা এখন যে যে বক্তব্য দিচ্ছেন, এক একদিন এক এক ধরনের বক্তব্য দেন আপনারা মনে রাখবেন, we are watching every day. You know, we've been watching you for a long time. We know what you have done to the people, to the country, our institutions. I mean, I'm talking about the political parties and the politicians. Be careful. We're watching you. We're gonna go, I mean, honestly speaking, wild against you in coming months if you can't fix yourself. Giving you warning. Don't think you are the owner of this country. No. প্রতিটা ক্ষেত্রে you have to recognize and স্বীকার করতে হবে, এই দেশের মানুষ 18 কোটি মানুষ, এদেশের মালিক 18 কোটি মানুষ, এদেশের মালিক 40 কোটি মানুষ। বাংলাদেশিরা এদেশের আপনার মালিক। এরা নির্ধারণ করবে ভোটের মাধ্যমে কে তাদেরকে পরিচালনা করবে, কে তাদের দেশের দায়িত্ব নেবে। এর বাহিরে ডিকটেট করার চেষ্টা যারা করবেন, আস্থা করে নিক্ষিপ্ত হবেন। এটা ওয়ার্নিং। We haven't started our work yet. We would do that. But one slogan or one sentence every day, I would like to tell you, ladies and gentlemen, spread it. প্রয়োজনে ডাউনলোড করে আমার এই বক্তব্যটা সবার কাছে দিবেন। বলবেন যে এই রাজনীতিবিদরা, এই দূষিত, অপদার্থ, অযোগ্য, দুর্বৃত্তায়িত রাজনীতিবিদরা আপনার দেশের সম্পদ লুট করে রেখেছে 53টা বছর। সবার কথা বলছি না, ভালো মন্দ অবশ্যই এসেছেন, তবে ম্যাক্সিমাম। এবং এরা তাদের চরিত্র কখনোই পরিবর্তন করে নাই। আমরা দেখতে পাচ্ছি তারা একই পথে হাঁটতেছে। আওয়ামী লীগকে দেখে কেউ শিক্ষা নেয় নাই, আওয়ামী লীগের পরিণতি দেখেও কেউ শিক্ষা নিয়েছে বলে মনে হচ্ছে না আপাতত দৃষ্টিতে। There will be the same other side of the coin. Be careful. মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে যদি ভোট না দিতে পারেন, তাহলে আপনার সন্তানকে আপনার মতোই রিক্সা চালাতে হবে, আপনার সন্তানকে আপনার মতোই মাটি কাটতে হবে, আপনার সন্তানকে একই পরিণতি ভোগ করতে হবে যা আপনি এখন ভোগ করতেছেন। যদি তার উন্নতি চান, পরিবর্তন চান, মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দেওয়া করতে হবে। টাকা নিয়ে ভোট দেওয়া থেকে বেরিয়ে আসতে হবে, তারপরে তার চেয়ে বিষ খেয়ে মরে যান। Why I'm saying that? Because I'm very tough regarding this. Why? Because মনে রাখবেন, এই 200 টাকা আর 500 টাকা আর নেতাদের পিছনে দৌড়ে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের সাথে যে প্রতারণা করতেছেন, তার দায় আপনাকে নিতে হবে আজ অথবা কাল। So therefore, মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিবেন। And today, this live is about India. Indian policy almost going to be failed almost everywhere on this planet, ladies and gentlemen. Right? এবং বাংলাদেশের ক্ষেত্রে তাদের এই জুচ্চুরি এখনো চালিয়ে যাচ্ছে শুধুমাত্র অপদার্থ, অযোগ্য রাজনীতিবিদদের তাদের পকেটে নিয়ে। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমরা যেন প্রতিরোধ করতে পারি, এটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই জায়গাতে। এবং মনে রাখবেন, আপনাদের রাজনীতিবিদরা যে পরিবর্তন চাচ্ছেন, আপনারা আন্ডা মাসুদের সাথে আওয়ামী লীগ পলাতক নেতাদের নিয়মিত যোগাযোগ হোয়াটসঅ্যাপে, আন্ডা মাসুদের সাথে যোগাযোগ অফকোর্স হবে। আন্ডা মাসুদ, আমি সবসময় বলি, আন্ডা মাসুদ সাংবাদিকের কোনো জাতি না, বুঝছেন? সে যে প্রশ্ন করে মনে হচ্ছে কত বড় আন্তর্জাতিক মানে সাংবাদিক, অথচ 16 বছরে তার এই প্রশ্নগুলো কখনোই আসে নাই। এই হলো আন্ডা মাসুদ এবং এই জুচ্চোরদের কারবার। অনেক বিপ্লবী সেজেছেন এখন, আই আন্ডারস্ট্যান্ড, বাট ফ্যাসিস্ট, খুন লুটপাটকারীদের বা তাদের প্রেতাত্মা, তাদের মতো করে যারা প্রতিষ্ঠা করতে চাইবেন, আস্থা করে নিক্ষিপ্ত হবেন। তরুণ প্রজন্ম এবং প্রবাসীরা যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা মনে করি এদেরকে রিহেবিলিটেট করা ইনটু দ্য পলিটিক্স উইল বি ভেরি ভেরি টাফ। So therefore we got to be united, ladies and gentlemen. আমরা যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ থাকি, আমরা এই গুণে ধরা দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাকে লাথি মেরে নতুন রাজনীতি চালু করতে পারবো বাংলাদেশ ইনশাল্লাহ। এবং we have done that 50%. Another 50% is waiting. আমি যদি বলি যে ইনকমপ্লিট জব, কারণ ওই রাজনৈতিক ব্যবস্থাটাকেই গুড়ে একদম চুরমার করে দিতে হবে। যদি চুরমার করে দিতে পারেন, তাহলে দেশের মুক্তি। না হলে এরা একে অপরের উপর ভর করে আবারও এই দেশে এসে তাদের এই দুঃশাসন এবং তার দুর্নীতি, লুটপাট, খুনগুমের অপরাজনীতি আপনাদের উপর চাপিয়ে দিবে, প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। Be careful. We got to wake up. Have a good day and have a good night, ladies and gentlemen. See you next time. It's very late today. দেখা হবে আগামীকালকে। আসসালামু আলাইকুম।